বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আজ দু চারটে কথা বলার জন্য আমি আমার যারা প্রিয় দর্শক, আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা পাশে থাকে সব সময়, সেই সকল দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো বলে সামনে আবার এলাম এবং মনে হলো একটি প্রতিবেদন করি। বিষয়টা হচ্ছে, জাস্ট এক দুদিন থেকে দেখছি এই অভয়ার বাবা মা রাজনীতিতে আসবেন এবং তিনি বিজেপিতে যোগদান করে পানিহাটি থেকে প্রার্থী হওয়ার জন্য তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। এই ঘটনাটা সামনে আসতে একদম রাজ্য রাজনীতি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া তোলপাড়। এই বিষয়টা নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই, বা কয়েকটা কথা আমার মনে হলো যেটা আমি আমার দর্শক বন্ধুদের সামনে রাখতে চাই। বিষয়টা হচ্ছে, যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে যে কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারে, স্বেচ্ছায় রাজনীতি করতে পারে এবং তার মধ্যে যদি সেই ক্রেডিবিলিটি থাকে সে প্রার্থী হতে পারে, প্রার্থী হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করতে পারে। দল ঠিক করবে তাকে প্রার্থী করবে কি করবে না, সেটা তো অন্য বিষয়। তো এখানে কয়েকটি বক্তব্য আছে। অভয়ার মা, যে অভয়ার জন্য গোটা দেশ কেন গোটা পৃথিবী তোলপাড় হয়ে গিয়েছিল, যে অভয়ার বিচারের জন্য গোটা ভারতবর্ষের মানুষ তথা গোটা পশ্চিমবাংলার মানুষ দিন রাত এক করে রাস্তায় নেমেছিল, যে অভয়ার বিচারের জন্য আমরা মিডিয়াকেও দেখেছিলাম একজোট হতে, যে সংবাদ মাধ্যমকে সচরাচর একজোট হতে দেখা যায় না, মানে সংবাদ মাধ্যমের মধ্যে কোনো একতা নেই, এই কথাটা সবাই জানে। তো সেই সংবাদ মাধ্যমের কর্মীদের থেকে শুরু করে সংবাদ মাধ্যমকেও দেখা গিয়েছিল এই তিলোত্তমা বা অভয়ার বিচারের জন্য রাত দখল দিন দখল যাই ঘটুক না কেন, তারাও সেই রাত দখলে বা তার বিচারের আশায়, বিচারের জন্য প্রতিবাদে রাস্তায় নেমেছিল বা দাবিতে রাস্তায় নেমেছিল, একজোট হয়েছিল। কিন্তু অদ্ভুত বিষয়, আমরা যদি প্রথম থেকে দেখি, এই আরজি করের ঘটনাটা যেদিন ঘটে সেই তখন থেকে অবশ্যই সেখানে বিজেপির নেতা সজল ঘোষ এবং কৌস্তব বাগচিও আটকে ছিলেন, তাদেরও একটা ভূমিকা ছিল। দৃষ্টান্তমূলকভাবে সিপিআইএম এর যারা নেতা নেত্রী কলতান থেকে শুরু করে মীনাক্ষী, তারা গাড়ি আটকে ছিল, তাদেরও একটা বিশাল ভূমিকা ছিল। তো বিষয়টা সেটা নয় কে গাড়ি আটকালো, কে তার প্রতিবাদ করলো, সেটা তো বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতন করে সরকারের বিরুদ্ধে আটকেছে, প্রতিবাদ করেছে, মিছিলে নেমেছে। কিন্তু এই তিলোত্তমার বিচারটা বা তিলোত্তমার সাথে যে নৃশংস মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটা ইতিহাসের খাতায় লেখা হয়ে গেল, এই ঘটনাটা কিন্তু শুধু যে তিলোত্তমার সাথে ঘটেছে আর এটাকে একটা রাজনৈতিক আঙিনায় বা রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়ার জন্য যে রাজনীতি, তা কিন্তু নয়। এই আন্দোলনটা হয়ে গিয়েছিল সাধারণ মানুষের বা গোটা ভারতবর্ষ জুড়ে মানুষের কণ্ঠ, মানুষের আন্দোলন, মানুষের চিৎকার, মানুষ বিচার চায়। এই একটা অভয়াকে সামনে রেখে যাতে আর কোনো অভয়া না হয়, তার জন্য বিচার চেয়ে, সুরক্ষা চেয়ে মানুষ পথে নেমেছিল। যারা পথে নেমেছিল, রাত দখল করেছিল, দিন দখল করেছিল, যারা চেন বানিয়ে বানিয়ে 5 কিলোমিটার 10 কিলোমিটার শুধু মিছিল করে গিয়েছিল, তারা কিন্তু সিপিএম করে না, তারা বিজেপি করে না, তারা কংগ্রেস করে না বা তৃণমূল করে না। আমি নিজে একজন সাংবাদিক হয়ে সেই সময় রাত দখল করেছিলাম এবং কভার করেছি, নিজে সেই আন্দোলনে যোগদান করেছি। আমি নিজে দেখেছি যে তৃণমূল কংগ্রেস এই ঘটনাটি ঘটিয়েছে, এই ন্যক্কারজনক বর্বরচিত ঘটনা ঘটিয়েছে, যে সরকারের আমলে সরকার সব কিছু ধামাচাপা দিয়ে সমস্ত এভিডেন্স গায়েব করে তারই পুলিশকে দিয়ে সমস্ত কিছু করানো হয়েছে যাতে আসল অপরাধীরা ধরা না পড়ে, সেই সরকার পক্ষের যারা নেতা, যারা সমর্থক, যারা কর্মী, যারা বাড়ির লোক, তাদেরকেও কিন্তু পথে নামতে দেখেছি। আমি নিজে দেখেছি, আমি নিজের চোখ আমার সাক্ষী, নিজের চোখে আমি দেখেছি যে তারা তৃণমূল করে, সক্রিয়ভাবে তৃণমূল করে, বা কারোর বাড়ির
বাড়িতে তার বাবা হয়তো কাউন্সিলর, তার পরিবার এসছে, আমার নিজে দেখা, তারাও কিন্তু এই রাত দখলে নেমেছিল। সেখানে লাল ছিল না, সবুজ ছিল না, গেরুয়া ছিল না, বা কোনো চিহ্ন ছিল না, শুধু মানুষের কণ্ঠস্বর ছিল, মানুষের প্রতিবাদ ছিল, মানুষের দাবি ছিল যে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই মানুষের আন্দোলনটাকে বিভিন্ন রাজনৈতিক দল তারা ফায়দা নেওয়ার জন্য হাইজ্যাক করার চেষ্টা করলো। যেমন অবশ্যই সিপিএম কিছুটা করেছে, তারপরে চেষ্টা করেছিল বিজেপি, কারণ বিজেপিরও একাধিক নেতারা বাড়িতে গিয়ে, এবং প্রথম সারির নেতারা, বিরোধী দলনেতা থেকে শুরু করে অনেকেই সামনে গেছে, গিয়ে তারা চেষ্টা করেছিল যে অভয়ার বাবা মাকে নিয়ে মিছিল করেছে বিজেপি, সিপিএম করেছে, স্বাস্থ্য ভবন ঘেরাও করেছিল, সেখানে রাস্তায় দিনের পর দিন বসে মিছিল করেছে সিপিএম। আমরা দেখেছি সিপিএম এর ওই মিছিলের সময় বিজেপির লোকেদের ওই মিছিলে ওই যে ধর্ণা করেছিল তারা স্বাস্থ্য ভবনের সামনে সল্টলেকে, সেখানে অগ্নিমিত্রা পাল সহ সবাইকে কালো পতাকা দেখানো হয়েছিল এবং ঢুকতে দেওয়া হয়নি। সিপিএম হাইজ্যাক করার চেষ্টা করে রাজনীতিকরণ করার চেষ্টা করেছিল, এটাও দেখেছি। আবার তার পরবর্তীকালে যখন অভয়ের বাবা মা বুঝতে পারে, কিছুটা থেমে গিয়েছিল, তারপরে কি দেখা গেল যে বিজেপি আবার হাইজ্যাক করার চেষ্টা করলো, অভয়ার বাবা মাকে নিয়ে মিছিল করলো, নবান্ন অভিযান করলো, সেখানে অভয়ার মাকে পুলিশ রীতিমতন মারলো, ঠেলাঠেলি করলো, তার মাথায় চোট পেল, অনেক ঘটনা, অনেক ঘটনা। আদতে কি বিচার হলো? এখনো বিচার হয়নি। এবার চলে আসি অভয়ার বাবা মায়ের কথা। অভয়ার বাবা মা কিন্তু প্রচণ্ডভাবে সিবিআই তদন্তকে নিয়ে অসন্তুষ্ট এবং বারবার সিবিআই তদন্তকে টার্গেট করেছে। আমি জানি আমি এই কথাগুলো বলার পর যারা বিজেপিপন্থী তারা আমাকে তৃণমূলের দালাল বলবে, দালাল চ্যানেল বলবে, আর যারা তৃণমূলপন্থী তারা বিজেপির দালাল বলবে, বিজেপির চ্যানেল বলবে। কারণ এই বিজেপি আর তৃণমূলের যারা দর্শক আছে, আমি দর্শকদের সম্মান দিয়েই বলছি, তারা চ্যানেলটাকে ভালো করে অ্যানালিসিস না করে বা কথাগুলো ভালো করে না শুনে আগে থেকেই দাগিয়ে দেয় হেডলাইন দেখে বা দু চারটে কথা শুনে, ও এ তো তৃণমূল দালাল, এর সংসার চলে তৃণমূলের পয়সায়। আবার বিজেপি দাগিয়ে দেয়, ও ওর তো চলে বিজেপির পয়সায়, তৃণমূলীরা। তো এই ধরনের নোংরামো চলে আসছে, মানে এটাও এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমে করে দেয়। এর জন্য আমি দর্শকদের দোষ দিচ্ছি না, দর্শকদের সম্মান দিয়ে বলছি, এর জন্য অনেকটা ক্ষেত্রে দায়ী আমরা নিজেরাই, সংবাদ মাধ্যম। কারণ বিশেষ করে ইউটিউবার, তারা সত্যিই ব্যালেন্স করে খবর করে না, যেটা আমি করার চেষ্টা করি এখনো পর্যন্ত। আমার এই চ্যানেলটা খুবই ছোট চ্যানেল, নতুন চ্যানেল, সবে শুরু করেছি, খুব কম সাবস্ক্রাইবার, হয়তো অনেকের মতো লাখ লাখ ভিউ নেই, লাখ লাখ সাবস্ক্রাইবার নেই, কিন্তু আমি চেষ্টা করি নিরপেক্ষ হয়ে বলতে। বিজেপিরটা বিজেপিকে বলি, তৃণমূলেরটা তৃণমূলে বলি। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি, ডাকাতি, কয়লা পাচার, বিভিন্ন ধরনের দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে 1 ইঞ্চি জমি ছাড়িনি খবর করতে বা তার বিরুদ্ধে বলতে, সোচ্চার হতে। সেরকম বিজেপিও যদি কিছু করে বা বিজেপির দিকে যদি আমার কিছু মনে হয়, আমি তাকে নিয়েও বলি। কারণ আমি বিজেপিরও নয়, আমি তৃণমূলে নয়, আমি খবরওয়ালা, আমি খবর করি বা কোনো প্রতিবেদন করলাম বা খবর করাটাই আমার কাজ। যাই হোক, বলতেই পারে দর্শকরা যে আমি দালাল, সেটা তাদের ব্যাপার। পুরোটা শোনার পর কেউ আমাকে তৃণমূলের দালাল বলবে, কেউ বিজেপির দালাল বলবে, সেটা বলে নি। কিন্তু আমার বিষয় হচ্ছে যে তৃণমূলকে আমি এখানে টানবো না, কারণ তৃণমূলই অভয়াকে মেরে ফেলেছে। তৃণমূল বিচার দিতে পারেনি, তৃণমূল কংগ্রেসের সরকার, তারা অভয়া যাতে বিচার না পায় তার জন্য সমস্ত বন্দোবস্ত করেছে। তৃণমূলকে আমি সরিয়ে দিলাম। সিপিএমকেও আমি সরিয়ে দিলাম, কারণ সিপিএম শূন্য একটা দল, তার কোনো ক্ষমতাই নেই, না রাজ্যে ক্ষমতা আছে না কেন্দ্রে ক্ষমতা আছে, সে শূন্য থেকে এখন মহাশূন্যে ভাসছে, তাই তাদেরকে আমি ধরছি না। এবার পড়ে রইল বিজেপি। সিবিআই তদন্ত দিল, সিবিআই কি পারতো না কিছু করতে? আমার এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে অনেকেই তুলেছে। সেই প্রশ্নটি হচ্ছে, আরজিকর কাণ্ডে দুর্নীতির সাথে জড়িত যে ফাইলটা ছিল, সেই ফাইলটা কেন দল, মানে কেন্দ্র সরকারের যে গোয়েন্দা দল সিবিআই, তারা ঠান্ডা ঘরে পাঠিয়ে দিল? এই যে অভয়ার মা আজকে বিজেপির প্রার্থী হয়ে বিজেপি থেকে লড়াই করবে, যদি অভয়ার মা জিতে যান, তাহলে অভয়ার মাকে আমি এই প্রশ্নটা করব একজন সাংবাদিক হয়ে,
যে আপনি আজকে যে দলের জননেত্রী হলেন বা যে দলের হয়ে আপনি জিতলেন, সেই দলের, সেই কেন্দ্রীয় সরকারের যে গোয়েন্দা টিম সিবিআই, যার বিরুদ্ধে আপনার ভুরি ভুরি অভিযোগ ছিল, যে সিবিআইকে আপনি দিনের পর দিন আক্রমণ করে গেছেন, তাদের তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলেছেন এবং তাদের তদন্তে আপনারা সন্তুষ্ট নন, তাহলে সেই সিবিআই, কেন্দ্রীয় সরকারের যে গোয়েন্দা টিম, গোয়েন্দা এজেন্সি, তারা আপনার মেয়ের ওই ফাইলটিকে কেন ঠান্ডা ঘরে পৌঁছে দিল? অভয়ার মা জানি না সেই সময় এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে কিনা, কারণ তিনি তো সেই দলটাই করেন যেই দলের এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সি, তার মেয়ের তদন্তটাই ঠিকমতো করেনি এবং ফাইলগুলোকে তারাও লোপাট করে দিয়েছে বা চেপে দিয়েছে, ধামা চাপা দিয়ে দিয়েছে। এবার চলে আসি আর একটা বিষয়ে। অভয়ের মা রাজনীতি করতেই পারে, প্রার্থী হতেই পারেন, দাঁড়াতেই পারেন, কিন্তু সত্যি কি দাঁড়িয়ে ক্ষমতা পেলে, বলেছেন আমি ক্ষমতা পেলে নাকি বিচার পাওয়াটাও আশা আরও বেড়ে যায়, সত্যি কি ক্ষমতা পেলে বিচারটা পাওয়া যাবে? সবটাই সময়ের অপেক্ষা, সময় উত্তর দেবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই অভয়ার মা যখন রাজ্য সরকারের থেকে তার মেয়েরকে বাঁচাতে পারলো না, বিচার পেল না, যখন সিপিআইএম শুধুমাত্র রাজনৈতিক নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য হাইজ্যাক করে পুরো আন্দোলনটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করলো, তখনই কিন্তু অভয়ের বাবা মা বুঝতে পেরে তার পরিবার দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার আর্জি জানিয়েছিল। তারা দিল্লি পর্যন্ত গিয়েছিল, কিন্তু এই বিজেপির, যে বিজেপিতে তিনি দাঁড়াতে চাইছেন, যে বিজেপিতে তিনি দাঁড়ানোর প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, সেই বিজেপির যারা প্রধান পুরো গোটা দেশ চালাচ্ছেন, সেই প্রধানমন্ত্রীজি, স্বরাষ্ট্রমন্ত্রীজি, তারা কিন্তু একবারই অভয়ের বাবা মার সাথে দেখা করার জন্য 5 মিনিট সময় দিতে পারেননি। দিল্লি পর্যন্ত অভয়ের বাবা মা পৌঁছে গিয়েছিলেন, বাইরে চোখের জল ফেলতে ফেলতে বসেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী বা কারুরই সময় হয়নি তখন যে এই বাবা মায়ের পাশে দাঁড়িয়ে 1 মিনিট হলেও তাদের সাথে দেখা করার সময় দিতে পারেননি। কলকাতাতেও সময় দিতে পারেননি। এবং এই অভয়ার বাবা মাই একটা সময় বলেছিলেন শুভেন্দু অধিকারী নাকি তাদের এমন কিছু অফার দিয়েছেন যে অফারটা তাই তিনি নিতে চান না, এবং সেটা কি অফার এই মুহূর্তে তারা প্রকাশ্যে বলতে চান না। খুবই ভালো কথা, সেটা বলার দরকারও নেই, কিন্তু বিষয়টা হলো যে আন্দোলনটা মানুষের আন্দোলন ছিল, যে আন্দোলনটা হাজার হাজার মহিলার আন্দোলন ছিল, যে আন্দোলনটা কোনো রং, কোনো রাজনৈতিক দল, কোনো প্রতীক ছাড়াই লক্ষ লক্ষ মানুষের কণ্ঠ ছিল, আন্দোলন ছিল, সেই আন্দোলনটাকে আজকে শুধু প্রার্থীর লোভে বা প্রার্থী হওয়ার একটা নেশায় বা রাজনীতি করার নেশায় সেই আন্দোলনটা কোথাও কবরে চলে গেল না তো? ঠিক যেভাবে অভয়া সব কিছু ছেড়ে চলে গেল, সেভাবে এই আন্দোলনটা ছেড়ে গেল না তো? পাবে বিচার? বিচার পাওয়াটা কি সম্ভব? উনি যদি এমএলএ হয়েও যান, কি করবেন? সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তো, সুপ্রিম কোর্টে সুমোটো কেস নিয়েছিলেন, নিজে থেকে কেসটা নিয়েছিলেন, তখন চিফ জাস্টিস চন্দ্রচূড়জি ছিলেন। সত্যিই কি কেন্দ্রীয় সরকার চাইলে পারতো না? কেন্দ্রীয় সরকার চাইলে চিফ জাস্টিসকে দিয়ে সঠিক তদন্ত করে এতদিনে আরও যারা যারা জড়িত তাদেরকে ধরতে পারতো না? আমি মনে করি পারতো, সবটাই পারতো। এবং আমি আজও মনে করি দলমত নির্বিশেষে তৃণমূল এবং বিজেপির মিলিত চক্রান্তে অভয়া আজও বিচার পায়নি। দিল্লিতে বসে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের মিলিত যৌথ, আবারও বলছি অনেকে সহমত নাও হতে পারে, তাতে আমার কিছু যায় আসে না, অনেকে সহমত নাও হতে পারে, আমাকে তৃণমূলের দালাল, বিজেপির দালাল বলতে পারে, তাতেও আমার কিছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, সত্যি যদি কেন্দ্রীয় সরকার চাইতো, চিফ জাস্টিস চন্দ্রচূড়কে দিয়ে সঠিক বিচার করে এতদিনে বিচার করাতে পারতো, সিবিআইকে ইনস্ট্রাকশন দিয়ে সঠিক বিচার করাতে পারতো, ফাইল ধামাচাপা না দিয়ে।
এবং রাজ্য সরকারের কথা তো আমি বলছি না, ঘেন্না লাগে আমার এই অভয়ার বিষয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কথা বলতে। জাস্ট একটা মহিলা হিসাবে ঘৃণা বোধ করি, একজন রাজ্যবাসী হিসাবে, একজন ভারতবাসী হিসাবে ঘৃণা বোধ করি এই মমতা সরকারের কে নিয়ে কোনো কথা বলতে। এরা এতটাই নিকৃষ্ট নোংরা সরকার। একটা মহিলাকে, একটা ছোট্ট ফুটফুটে ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে মেরে দিয়েছে, এর পাপ গোটা রাজ্যকে বহন করে নিতে হবে এবং এর পাপ বিজেপিকেও ছাড়বে না। আমি জানি না অভয়ের বাবা মা কি বুঝেছেন, কি বুঝতে পেরেছেন, বা কি লোভে, কি আশায় তারা রাজনীতিতে যুক্ত হতে চাইলেন ও রাজনীতি করতে চাইছেন বা চাইলেন। শুধু সময়ের অপেক্ষা, বিচারটা হয় কিনা দেখব। ওর মা, অভয়ার মা, তাকে সম্মান দিয়েই বলছি, তিনি এমএলএ হয়ে যাওয়ার পর কত দিন পর বা কত বছর পর তার মেয়ে, তার সন্তান, আমাদের প্রিয় বোন, আমাদের প্রিয় অভয়া, সে বিচার পায় দেখব। তারপরে আমি স্বয়ং যাব তার মায়ের কাছে প্রশ্নটা করতে, আপনি তো এমএলএ হলেন, সব পেলেন, মেয়ের বিচারটা কি করাতে পারলেন? এই প্রশ্নটা থাকবে। সুতরাং যে আন্দোলনটা মানুষের আন্দোলন ছিল, যে বিচারটা হয়তো আজ থেকে 10 বছর বাদে হলেও মানুষ লড়াই করে পথে নেবে, যদিও বা টিম করে আলো জ্বলছিল যে হয়তো বিচার পাবে 10 বছর বাদে হলেও। আমরা নির্ভয়াকে দেখেছি, নির্ভয়ার বিচারের জন্য তার বাবা মা, তার পরিবার কিভাবে হাহাকার করেছে। দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ লড়াই, দীর্ঘ ধৈর্য ধরার পর বিচার কিন্তু পেয়েছিল। কিন্তু এক্ষেত্রে বাংলার মানুষ যারা রাজনীতি করে না, লক্ষ লক্ষ মানুষ এই আন্দোলনে পাশে থেকে বিচারটা হয়তো একটা দিন ছিনিয়ে আনতো। কিন্তু যেভাবে এটাকে রাজনীতির একটা রং চাপিয়ে দেওয়া হলো, বা তার বাবা মা স্বয়ং রাজনীতিতে নেমে গেলেন, যে কোনো একটা প্রতীক নিয়ে তিনি ভোট লড়াইয়ে নেমে গেলেন, সাধারণ মানুষ কি আর তার পাশে থাকবেন? সাধারণ মানুষ তাদের এই আন্দোলনে আর কি যোগদান করবেন? সাধারণ মানুষ কি আর রাত দখল করলে সেই রাত দখলে রাত জেগে মোমবাতি নিয়ে আর কি যাবেন? অনেক প্রশ্ন রইল। অভয়ার মাকে আমি এই প্রশ্নটাই করব, মা, তুমি তো মাই হও, তুমি একটা এমএলএ হয়ে গিয়ে তোমার মেয়ের বিচার দিতে পারবে তো মা? এই প্রশ্নটা সময় উত্তর দেবে। তবে আমি মনে করি রাজনীতি এমনই একটা নোংরা জায়গা, এই নোংরা জায়গায় একবার যে নেবে কাদা মেখে ফেলবে, সেই কাদা পরিষ্কার করা সত্যিই খুব কঠিন। দেখা যাক, সময়ের অপেক্ষা, অভয়ার বিচার হয় কিনা, নারী সুরক্ষা হয় কিনা এ রাজ্যে। বিজেপি এলে নারী সুরক্ষা দেবে, অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, আমরা সবাই আশায় রইলাম। হয়তো আমরা আবার সোনার বাংলা দেখতে পাবো, গড়তে পারবো। বা এবার হয়তো এই তৃণমূল সরকারের যে অত্যাচার, 15 বছরের যে অত্যাচার, রাজ্যটাকে নোংরা থেকে নোংরার জায়গায় নিয়ে যাওয়া, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সমস্ত জায়গা তছনছ করে পশ্চিমবাংলাকে আরো 10 বছর পিছিয়ে দেওয়া এই সরকার, তার পতন হবে কিনা আমরা 4th মের পরই জানতে পারবো বা বুঝতে পারবো। অপেক্ষা রইল। অভয়ার মায়ের দিকে অবশ্যই আমরা দৃষ্টি রাখবো, এবং কবে অভয়া বিচার পায়, তার মেয়ে এমএলএ হয়ে বিচার পায়, নাকি এমএলএ না থাকাকালীন বিচার পায়, নাকি এই ভারতবর্ষের প্রশাসন বিচার দিতে পারে, নজর সেদিকেই থাকবে। নমস্কার।